ওকে, বেশ। তাহলে আজকে আমাদের দ্বিতীয় যে কবিতাটা রয়েছে, অর্থাৎ আগের দিন আমরা শেষ করেছিলাম ধর্ম, তো আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে দিগ্বিজয়ের রূপকথা। বেশ, কবিতার নামটা নিয়ে আগে আলোচনায় আসা যাক, তারপরে কবিতা, কবি পরিচিতি সব আরও অনেক কিছুতে আমরা আসছি। আচ্ছা, দিগ্বিজয় এই শব্দটার মধ্যে একটা সন্ধি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি ভাঙো তাহলে দিগ্বিদিক জয়, এরকম ভাবে শব্দটাকে পাওয়া যায়। দিগ্বিদিক জয় মানে সমস্ত দিক জয় করে বেড়ানো, খুব ভালো কথা। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত দিক জয় করে বেড়ায় তাকে বলা হয় দিগ্বিজয়। পরের শব্দটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, রূপকথা। সেই ছোটবেলার থেকে রূপকথার গল্প শুনে আসছি, ঠাকুরমার ঝুলি সহ বিভিন্ন জায়গায় আমরা রূপকথার গল্প পড়েছি। আমরা ক্লাস 11-এ ইংরাজিতেই পড়ে এসেছি, সেকেন্ড সেমিস্টারে। ওই যে রূপকথার যে ভূতের গল্পগুলো তোমরা পড়ে এসেছো, হ্যাঁ, আমার গল্পটি ফুরুলো নোটে গাছটি মুড়ুলো বলে শেষ করা হচ্ছে যে গল্প কথাগুলো। তাহলে এখন এই কবিতার নামটা দুটোকে যদি সংমিশ্রিতভাবে ব্যাখ্যা করা হয় তাহলে কি দাঁড়াবে? একজন বা এক চরিত্রের গল্প কথা আমরা পেতে চলেছি, যার দিক বিজয় এর গল্প আমরা শুনব। কিন্তু কিন্তু সেই গল্পটা কেমন? অবশ্যই রূপকথা। রূপকথার গল্পের বৈশিষ্ট্য কি? রূপকথার গল্পের বৈশিষ্ট্য হলো এখানে অধিকাংশই অবাস্তব এবং কল্পনা ভিত্তিক। এটাই তো দেখে এসেছি, তাই না? রূপকথার গল্পে আমরা কত কি চরিত্রগুলো পেয়েছি, ভূত পেয়েছি, মানুষ পেয়েছি, পরী পেয়েছি, রানী পেয়েছি, রাজকুমারী পেয়েছি, সবাই একসাথেই আছে। কিন্তু এগুলো তো বাস্তবে সম্ভব না। আমাদের এই গল্প সেই অবাস্তবতাকে কেন্দ্র করি। কিন্তু এই গল্পটার মধ্যে বা এই কবিতাটার মধ্যে, সরি গল্প না, এই কবিতাটার মধ্যে একটা মেসেজ বা একটা বার্তা রয়েছে। কি বার্তা? এখানে কবি রূপকথার আশ্রয়ে বাস্তবতার চিত্রটা তুলে ধরেছেন। রূপকথার মধ্য দিয়ে মানব মননের, অর্থাৎ মানুষের মনের বাস্তবতাকে তুলে ধরেছেন। কবি পরিচিতিতে একটু আসা যাক। কবির কি নাম? কবির নাম কি? অবশ্যই তিনি একজন মহিলা কবি, নবনীতা দেব সেন। এনার সম্বন্ধে একটু জানতে হবে, না হলে এই যে কবিতাটার নামকরণটা না সার্থক বলে মনে হবে না। নবনীতা দেব সেন, তোমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে ওনার বৃত্তি পরিচয় থেকে শুরু করে শিক্ষা টিক্ষা সব দেওয়া আছে, ওগুলো পরে আলোচনায় আসছে। আগে একটু ছোট্ট করে বলি, আমাদের কবি কিন্তু ভীষণভাবে ঘুরতে ভালোবাসতেন। নবনীতা দেব সেন ব্যক্তিগতভাবে শারীরিক দিক দিয়ে তিনি অসুস্থ ছিলেন, তার অ্যাস্তমা বা হাঁপানি রোগ ছিল। কিন্তু নিজে এই হাঁপানিকে সঙ্গে করেই কোনোদিন পিছিয়ে আসেননি ভ্রমণ থেকে। মানে আমরা তো জীবনে ধরো সামান্য প্রতিকূলতা এলেই পিছিয়ে আসি, কিন্তু যার নিজের অ্যাস্তমা, সে পাহাড় পর্বত নদী সমস্ত জায়গায় ঘুরতে গেছেন, জীবনে কোনোদিন থেমে থাকেননি। একবার ভেবে দেখো, তার মনেও বোধহয় কোথাও না কোথাও সমগ্র দিক জয়ের একটা আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, রাজাদের মতো যুদ্ধ করে জয় করতে তিনি চাননি, তিনি হয়তো চেয়েছিলেন এই দুনিয়াকে ঘুরে দেখতে, অন্ততপক্ষে ভারতবর্ষটুকু ঘুরে দেখতে। ভারতবর্ষের সমস্ত কিছু রয়েছে। তাহলে তার মনে সে একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল দিগ্বিজয় করা। সেই দিগ্বিজয়কে কেন্দ্র করেই যেন এই কবিতার নামটা তার নিজের সঙ্গে মিলে যায়, তার নিজের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। নবনীতা দেব সেনের কবিতা তোমরা পড়ছো, তিনি শুধুই কি কবি ছিলেন? না, তিনি ঔপন্যাসিকও ছিলেন, ছোট গল্পকারও ছিলেন। বিভিন্ন সুন্দর সুন্দর ছোট গল্প এবং উপন্যাস সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি একজন অধ্যাপিকাও ছিলেন, প্রফেসর, কলেজের প্রফেসর ছিলেন। তার বাবা মায়ের নামটা একটু বিশেষভাবে জানার প্রয়োজন। তার পিতা ছিলেন নরেন দেব, যিনিও একজন লেখক, আর রাধা রানী দেবী তার মা, তিনিও একজন লেখক। তাহলে ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে গেলে বা পরিবারগত ব্যাকগ্রাউন্ডগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো তার পরিবারে অলরেডি সাহিত্যের ছোঁয়া ছিলেই ছিল।
যার পিতা মাতা দুজনাই সাহিত্যের সঙ্গে জড়িত, তার সন্তানের মধ্যে কিছু তো সাহিত্যিক গুণ থাকবেই থাকবে। হ্যাঁ, সে কবি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবনীতা দেবসেন সেটা পেরেছিলেন। একজন বিখ্যাত কবি বা বিখ্যাত ঔপন্যাসিক বা বিখ্যাত ছোট গল্পকার, এক কথায় বললে বিখ্যাত লেখিকা হতে পেরেছিলেন। জন্ম কত সালে? 1938। মৃত্যু বেশি দিন না, 2019 সালে। এই মাত্র 7 বছর আগে। 7 বছরও বলা চলে না, কারণ 26 শুরুতে রয়েছি, তো ওই 6 বছর আগেই ধরো। 2019-এর 7ই নভেম্বর তার মৃত্যু হয়েছিল। এইবার তোমাদের বইয়ে যে জায়গাগুলো একটুখানি দাগ দিচ্ছি কবি পরিচিতি থেকে, জাস্ট সেই জায়গাগুলোকে একটু মার্ক করে রেখে দেবে, ঠিক আছে? পিতার নাম আর মাতার নামটা একটু মার্ক করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এইখানে আরেকটা কথা আমি বলবো, ইন্টারেস্টিং কথা আছে, পরে আসছি। তিনি কোন কলেজের অধ্যাপিকা ছিলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়। আরও কয়েকটা ছোট ছোট তথ্য তার দেখে নাও। 1959-এ দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। তাহলে নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল প্রথম প্রত্যয়, পাবলিশ 1959, 1959। এরপরে আসছি আমরা, দেখো 1976-এ প্রথম উপন্যাস, ঠিক আছে? প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়, প্রথম উপন্যাস হচ্ছে গিয়ে আমি অনুপম, যেটা 1976-এ প্রকাশিত হয়। এছাড়াও দেখো তিনি কবিতা, প্রবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, দেখতে পেয়েছো? তিনি প্রচণ্ড ঘুরতে ভালোবাসতেন এবং এগুলো লিখতেনও। বেশ, উপন্যাস মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট কতগুলো? 38টা। হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তেমন কিছু নয়, তবু ডেটাগুলো আমরা একটু রেখে দিচ্ছি। তবে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট একটু, যে 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন, অর্থাৎ তার প্রাপ্য সর্বোচ্চ পুরস্কার হলো পদ্মশ্রী। এই গোটা অংশে যেটা সব থেকে অধিক গুরুত্বপূর্ণ সেটা হলো শেষ লাইনটা। এইটাকে নিয়ে একটু কনফিউশন আছে। বেশ, আমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে যে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া, অর্থাৎ আমরা যে কবিতাটা পড়ছি দিগ্বিজয়ের রূপকথা, এটা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। এটা নিয়ে কনফিউশন রয়েছে কোথায়? বলা হয় যে এটা নাকি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, এটাতেও বটে, আবার মতান্তরে এই কবিতার যেটা প্রথম লাইন, অর্থাৎ রক্তে আমি রাজপুত্র, এই কাব্যগ্রন্থও কিন্তু সংকলিত হয়েছে এই কবিতাটা। কিন্তু আমাদের বইয়ে যেহেতু শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে বলে ডাইরেক্টলি দেওয়া রয়েছে আমাদের পাঠ্য বইয়ে, তো আমরা শ্রেষ্ঠ কবিতাটাকেই গ্রহণ করব, ঠিক আছে? দুটো জায়গাতেই আছে, রক্তে আমি রাজপুত্র কাব্যগ্রন্থতেও রয়েছে, আবার নবনীতা দেবসেনের কবিতা সংকলনের বই শ্রেষ্ঠ কবিতা এই বইটাতেও রয়েছে। যেহেতু পর্ষদ উল্লেখ করিয়ে দিয়েছে আমাদের কবিতা নেওয়া হয়েছে তার শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে, সুতরাং আমরা ওটাকেই নেব, ঠিক আছে? তো আমরা ওটাকে মার্ক করে রাখবো। আশা করা যায় যে এই শ্রেষ্ঠ কবিতা এবং রক্তে আমি রাজপুত্র দুটো অপশন একসঙ্গে দেবে না, আশা করা যায়। বেশ, গ্রন্থ স্বীকৃতিতে আমরা বলিয়ে দিয়েছি অলরেডি যে তার প্রথম গ্রন্থ হচ্ছে গিয়ে প্রথম প্রত্যয়, আর আমাদের কবিতাটা নেওয়া হয়েছে থেকে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, এটা বলা হয়ে গেছে। তার স্বীকৃতি 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ব্যাস, এগুলো আমরা অলরেডি কবি পরিচিতিতে জেনে এসেছি। এবার আমি বললাম একটা ইন্টারেস্টিং বিষয়, যে নবনীতা দেবসেনের বাড়ির নাম খুব ইন্টারেস্টিং নাম ছিল। তার বাড়ির নাম ছিল ভালোবাসা। এই যে দেখো, নবনীতা দেবসেন যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার বাড়ির নামই ভালোবাসা। শব্দটার মধ্যে কিন্তু দ্বৈত অর্থ রয়েছে। ভালোবাসা অর্থাৎ যে বাসা ভালো, এইটা, আর একটা হচ্ছে ভালোবাসা অর্থাৎ যে বাসাতে প্রেম রয়েছে, অর্থাৎ পরিবারের লোকজনের মধ্যে প্রেম রয়েছে। খুব সুন্দর নাম তার বাড়িটা, ভালোবাসা। দুদিক থেকেই তাৎপর্যপূর্ণ ছিল। এইবার আমরা আস্তে আস্তে পরের অংশের দিকে আসি। পরের অংশ মানে সরাসরি এবার কবিতায় আমরা আসতে পারি। যেটুকু কবির থেকে জানা ছিল আমরা জেনে গেছি। ছোট্ট একটি কবিতা, ক লাইনের কবিতা, যদি তাকিয়ে দেখো,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। মাত্র 10 লাইনের একটা ছোট্ট কবিতা। আগের যে কবিতা পড়েছিলাম ধর্ম, সেটা তো 14 লাইনের ছিল, এবং সব কিছুই তার 14 নম্বর কবিতা ছিল অন্ধকার লেখাগুচ্ছে, এবং তোমরা বলছে নাকি বইয়ের আবার 14 নম্বর পাতাও ছিল। সবই তার 14 ছিল। এবার এটা হচ্ছে কি 10, অর্থাৎ এখানে মোট লাইন সংখ্যা কটি? 10টি। গেল। অত লাইন নিয়ে আমাদের মাথা ঘামে লাভ নেই, আমাদের সেই ছোট ছেলের মতো কবিতা চাইবে না যে বলো কবিতায় কতগুলো লাইন আছে। আমরা এবার কবিতায় চলে আসি। আচ্ছা, এই কবিতাটা পড়তে গিয়ে যেহেতু রূপকথার গল্পের কথা বলা হয়েছে, তার মানে আমরা অনেক পৌরাণিক নিদর্শনও পাবো, অনেকগুলো শব্দ পাবো যেগুলো পৌরাণিক কাব্যগ্রন্থের সঙ্গে কিংবা পৌরাণিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত। বেশ, প্রথম লাইনেই ঘোষণা করা হচ্ছে রক্তে আমি রাজপুত্র। কিন্তু কবিতা যিনি লিখছেন তিনি তো মহিলা, নবনীতা দেবসেন। তাহলে তিনি কেন বলছেন রক্তে আমি রাজপুত্র? এটাকে দুইভাবে ব্যাখ্যা করা হয়, দুটো ভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। প্রথম ইন্টারপ্রেশন বা ব্যাখ্যা, এখানে কবি নিজে কবিতা বলছেন না, গল্পের কথক বা কবিতার যিনি কথক বা ন্যারেটর যাকে বলছি আমরা, তিনি অন্য একজন, তিনি একজন পুরুষ চরিত্র। ঠিক আছে, তাহলে তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন রক্তে আমি রাজপুত্র। আবার যদি আর একটু গভীরে গিয়ে এটা ব্যাখ্যা করা হয়, তাহলে এখানে উঠে আসে ওই নারী তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব, এই দুইয়ের যে দ্বন্দ্ব। নবনীতা দেবসেন নিজেকে রাজপুত্র ঘোষণা করে এটা বোঝাতে চাইলেন যে সমাজে রাজপুত্র বা পুরুষের যতটা ক্ষমতা থাকে, একজন নারীরও ঠিক ততটাই ক্ষমতা আছে। তাই নারী এবং নারীদের ক্ষমতায়নের জন্য বা নারীকে আরো উচ্চস্তরে দেখানোর জন্য তিনি নিজেকেই রাজপুত্র হিসেবে কল্পনা করলেন। এইভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। যাই হোক, আমরা জটিল নারীতত্ত্বের ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা আপেক্ষিক ধরে নিচ্ছি যে এই গল্পে কথক অন্য কোনো পুরুষ চরিত্র, সেই হিসাবে কবিতাটা পাঠ করছি। তাহলে কথক বলছে রক্তে আমি রাজপুত্র। রক্তে আমি রাজপুত্র মানে আমার রক্তে রাজ পরিবারের ছোঁয়া আছে, বা আমার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে। তাহলে প্রথমেই একটা চরিত্রের পরিচয় পায় যে বিলং করে, অর্থাৎ যে অন্তর্গত রাজ পরিবারে। হলেনি বা দুঃখিনী জননী, কিন্তু রাজ পরিবারে হওয়া সত্ত্বেও সেই চরিত্র বলছে আমার জননী বা আমার মা দুঃখিনী। কেন? আমরা তো সবাই জানি রাজ পরিবারের সন্তান হলে তার মা কি করে দুঃখিনী হয়, কারণ তিনি তো রানী। রানী আবার দুঃখিনী হতে পারে না। এইবার আমাদের ফিরিয়ে যেতে হবে একটু সেই রূপকথার প্লট। ছোটবেলায় গল্প যখন পড়তাম তখন দেখতাম রাজার একাধিক রানী থাকতো, মানে দুটো করে তো থাকতোই থাকতো। রাজাদের মন একটাতে ভরতো না, দুটো রানী থাকবেই থাকবে। তো সেই এক রানীর নাম ছিল সুয়রানী, আর এক রানী ছিল দুয়রানী। এই যে গল্পগুলো ছোটবেলায় শুনে এসেছো, সুয়রানী আর দুয়রানী। সুয়রানী খুব বাজে হয়, কুটকাচালি করে, রাজার মন পায়, এবং দুয়রানী যে খুব সৎ, নিষ্ঠাবান, এবং সে কোনোদিন রাজার মন পেতে পারে না। তাই রাজা কি করে, সুয়রানীকে রাজ দরবারে রেখে দেয়, তাকে পরম যত্নে রাখে। অন্যদিকে দুয়রানী হয় ঘুঁটে কুড়ানি, মানে জঙ্গলে তাকে পাঠিয়ে দেয় আর কি, তাই তো? জঙ্গলে পাঠিয়ে দেয় এবং সেখানে গিয়ে সে মনের দুঃখে বসবাস করে, আর দুয়রানী চিরকাল স্যাক্রিফাইস করে যায়, কোনোদিন রাজার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে না। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই রাজপুত্র দুয়রানীর পুত্র, এবং হয়তো বা সেই কারণের জন্যই নিজের অস্তিত্বকে সে দাবি করছে প্রথম লাইনে, রক্তে আমি রাজপুত্র। যদি সে রাজ পরিবারের মধ্যে থাকতো তাহলে আলাদা করে হয়তো তাকে দাবি করতে হতো না। যেহেতু সে রাজ পরিবার থেকে বঞ্চিত, তাই তাকে দাবি করতে হচ্ছে। এবার আমাদের ধারণাটা আদৌ যে মিথ্যা নয় সেটা আমাদের দ্বিতীয় লাইনে পরিষ্কার। সে বলছে দিগ্বিজয়ে যেতে হবে, অর্থাৎ আমাকে দিগ্বিজয়ে বেরোতে হবে। দেখো, আগেকার দিনে রাজা কিংবা রাজপুত্র এরা কি করত, চারিদিকে যুদ্ধ করে সব রাজ্য জয় করত।
সুতরাং রাজার সন্তান হিসেবে আমার কর্তব্য রাজ্য জয় করা, চারিদিক জয় করা, তাহলে আমাকেও যেতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে। তাহলে এইখানটাতেই স্পষ্ট হয়ে গেল যে রাজার পুত্রকে সাজাচ্ছে কে? দুয়োরানি। তার মানে রাজার সব থেকে তাচ্ছিল্যের পাত্রী যে রানী, সেই রানী। কবচ কুণ্ডল নেই। এখানে পরপর টার্মগুলো খেয়াল রাখবো, কি কি নেই বলা হচ্ছে। প্রথমেই বলা হলো আমাকে যে আমার মা সাজিয়ে দিচ্ছে দুয়োরানি, তো তিনি কি সাজাচ্ছেন? আমাকে কোনো কবচ কুণ্ডল দিচ্ছেন না। দেখো, যুদ্ধে যাওয়ার আগে, হ্যাঁ, বিশেষত হয়তো যারা একটু সেই পুরনো দিনের সিনেমা যারা দেখে থাকবে, আমাদের প্রসেনজিৎ দ্বারা এইসব সিনেমাগুলো করতো, হ্যাঁ, প্রসেনজিৎ দা থেকে শুরু করে আরও সব সব রাজার পুত্র হতো। ওই একটা রঞ্জিত মল্লিকের কি একটা সিনেমা ছিল না, কি যে বেদের মেয়ে জোছনা, হ্যাঁ, এইসব সিনেমাগুলোতে দেখবে এইসব বেশিরভাগ দেখতে পেতে। বা এখন তো তোমরা কার্টুনও দেখতে পাও। কার্টুনে কি দেখতে পাও? রাজার ছেলে বা বিশেষত রাজপুত্র যুদ্ধে যাচ্ছে, তাকে বিভিন্ন রাজ বর্ম থেকে শুরু করে রাজ পোশাক থেকে শুরু করে অস্ত্র শস্ত্র সমস্ত কিছুতে সাজিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দুয়োরানির তো সে সামর্থ্য নেই। তার সামর্থ্য আছে তার পুত্রকে অস্ত্র দিয়ে সাজানো, সামর্থ্য তো নেই। এইবার এখানে একটা শব্দ পাচ্ছি, কবচ কুণ্ডল, দুটো আলাদা আলাদা শব্দ কিন্তু। হ্যাঁ, এই শব্দটা আসছে কোত্থেকে? আমরা সেই মহাভারত তো সবাই শুনেছিলাম, সেখানে একটি চরিত্রের নামের সঙ্গে আমরা সবাই পরিচিত, কর্ণ। এনাকে তো আমরা সবাই চিনি। এই কবচ কুণ্ডল ছিল কার? কর্ণে। কবচ কুণ্ডল জিনিসটা কি? কর্ণ কার পুত্র? কর্ণ হচ্ছে গিয়ে সূর্যদেবের পুত্র। তো জন্ম থেকেই কর্ণ যখন জন্মগ্রহণ করছে, মাতৃগর্ভ থেকেই তার শরীরে কবচ এবং কুণ্ডল, কুণ্ডল অ্যাকচুয়ালি কানে পড়া হয়। তখনকার দিনে ছেলে মেয়ে অর্থাৎ বিশেষত রাজার পরিবারে যারা সন্তান হতো তারা সবাই কিন্তু কুণ্ডল পরতো, কানের বলছি যাকে আমরা। আর কর্ণের ছিল কবচ। কবচ মানে খানিকটা বর্মের মতো, যেটা তার বুকের ওপর ছিল, যে কবচকে ভেদ করে কোনো সাধারণ অস্ত্র কিংবা কোনো দৈব অস্ত্র, দৈব অস্ত্র মানে ওই যে তোমরা রামায়ণ মহাভারতের নিশ্চয়ই দেখে থাকেছো, এরকম করে তীর মারছে, আকাশের দিকে তীরটা যাচ্ছে, বুম করে লাইট যাচ্ছে, সাপ ব্যাং ছড়ি কি সব হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওইগুলো হচ্ছে দৈব অস্ত্র। তাহলে ওই দৈব অস্ত্র কিংবা সাধারণ অস্ত্র, কোনো অস্ত্রই কিন্তু কর্ণকে বধ করতে পারত না যতদিন তার সঙ্গে এই কবচ কুণ্ডল ছিল। তার মানে রাজার সন্তান বলছে আমার মায়ের সেই কবচ কুণ্ডল দেওয়ার ক্ষমতা আমাকে নেই। কিন্তু হিসাব মতো যুদ্ধে যাচ্ছে, মায়ের তো উচিত ছেলেকে একটা কবচ কুণ্ডল দেয়া। হ্যাঁ, হয়তো সে কর্ণের মতো না হোক, কিন্তু আমার মায়ের সে ক্ষমতা নেই। তারপরে কি বলা হচ্ছে? আমাকে কি দেয়া হলো না? ধনুক। তাহলে আমার কাছে কি নাই? কবচ কুণ্ডল নেই, ধনুক নাই, তুনির নেই, নেই কোনো শিরস্ত্রাণ, মানে শিরস্ত্রাণও নাই। শব্দগুলো সব ব্যাখ্যায় আসে। ধনুক তো সবাই জানে। তুনির কোনটা? তুনির হচ্ছে এই যে দেখবে তোমরা এই কার্তিক ঠাকুরকে তো দেখেছো, ওনার পিঠে দেখবে এরকম একটা খাপ থাকে, হ্যাঁ, এই খাপের ভেতর তীরগুলোকে ভরে রাখা হয়। এই যে তীর ভরে রাখার যে খাপ, তাকে বলা হয় তুনি। আগেকার দিনে যোদ্ধারা, তখন তো ধরো AK-47 ঢেঁড়া ঢেঁড়া করে গুলি মারার মতো ছিল না, তখন এই তীর ধনুকই ছিল। পিঠে একটা এরকম খাপ থাকতো, সেই খাপে তীর ঢোকানো থাকতো, বের করে ধনুক মারতো তারা। তাহলে যে তীর রাখার যে জায়গা, তাকে বলা হচ্ছে গে তুনি। শিরস্ত্রাণ, এখন এই বাংলাটা শুনলে ভাববে কত বড় একটা জাইগান্টিক শব্দ, কিন্তু এখনই যদি ইংরেজিতে বলা হয় বলেও ভাবে এ তো কেমন ব্যাপার হলো, যাকে আমরা বর্তমানে বলে থাকি হেলমেট, ঠিক আছে? তাহলে হেলমেট, শিরস্ত্রাণ, হ্যাঁ, এখন তার রূপ পাল্টেছে, তখন তার রূপ আলাদা ছিল। তোমরা নিশ্চয়ই নাইটদের কথা মনে পড়ে, নাইট, KNIGHT, নাইট। হ্যাঁ, এই যে তোমাদের একটা ক্রিকেট খেলার টিম আছে কি, কলকাতা নাইট রাইডার্স, তো ওদের যেটা প্রাইমারি লোগো ছিল প্রাথমিক, এখন না পাল্টে দিয়েছে, আমি জানি না এখন লোগোটা কি আছে। তো নাইটদের চিহ্ন হচ্ছে তাদের মাথার হেলমেটটা, দেখবে মাঝখানটা এরকম নাকটা ঢাকা রয়েছে একটা, পুরোটা একবারে লোহার হেলমেট। এই হেলমেটটা কেন, চোখও ঢাকা থাকে যেগুলো, হ্যাঁ, এই হেলমেটটা
না, চোখ ঢাকা থাকে না, ঠিক চোখটা অবশ্যই বেরিয়ে যাবে, নয় চোখ লড়াই করবে নাকি। এবার দেখো কথা হচ্ছে, দেখেছি তো ওই হেলমেট গুলোতে চোখটা এরকম ঢাকা ঢাকা থাকে। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে ওটা কেন দেওয়া হতো, কারণ ধারালো অস্ত্রের আঘাত যাতে মাথার উপর প্রথমেই না পড়ে, ওটা তোমার মাথাকে বাঁচাবে। তাহলে ছেলে যুদ্ধে যাচ্ছে, মানে দিগ্বিজয়ে যাচ্ছে, যুদ্ধে নয় দিগ্বিজয়ে যাচ্ছে, মা সাজিয়ে দিচ্ছে, কিন্তু কি অদ্ভুত ভাবে সেই সাজ পোশাকের মধ্যে কোনো কবচ কুণ্ডল নেই, কোনো ধনুক নেই, তুনি নেই, নেই কোনো শিরস্ত্রাণ, কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম ছিল। তাহলে এত কিছু তো ছিল না, ছিল কয়টি সরঞ্জাম, অবশ্যই খেয়াল রাখবো, দুটি সরঞ্জাম, এবং সেই সরঞ্জামগুলো কিরকম, আশীর্বাদী। এইবার কবি আমাদের এক দুই করে সেই সরঞ্জামগুলোর কথা শোনাচ্ছে। এক, প্রথম ছিল এক জাদু অশ্ব। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সরঞ্জাম দুটির মধ্যে প্রথম সরঞ্জামটা কি, জাদু অশ্ব। জাদু অশ্ব মানে ম্যাজিক্যাল হর্স যাকে বলা হচ্ছে। এই জাদু অশ্বের বিশাল ক্ষমতা ছিল। কিরকম ক্ষমতা, মরুপথে সেই হয় উট, যখন আমি মরুপথে চলবো এই জাদু অশ্বই অর্থাৎ জাদু ঘোড়াটাই উট হয়ে যাবে, কারণ আমরা জানি মরুপথে মানে চলাচলের এক এবং অন্যতম মাধ্যম হচ্ছে কি উট। আকাশে পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ। খুব ভালো করে মনে রাখবো কোন জায়গায় কি হয়। প্রথমত মরুপথে সে হয় উট, দ্বিতীয়ত আকাশে পুষ্পক, এই পুষ্পক কথাটা আবার আলোচনায় আসে। পুষ্পক কি, পুষ্পক হচ্ছে একটি রথ, পুষ্পক বিমান যাকে বলা হয়। এই যে আমি নিচে ছবি দিয়ে রেখেছি একটু দেখো, এই যে পুষ্পক রথ, এর উল্লেখ আমরা কোথায় পেয়েছি, রামায়ণে। আমি বলেছিলাম অনেক পুরাণের নাম পাবো, মহাভারতে কর্ণের উল্লেখ পেয়ে গেলে এখানে রামায়ণের উল্লেখ পাচ্ছে। এই পুষ্পক রথ রামায়ণে ব্যবহার করেছিল কে, রাবণ। সীতাকে যখন হরণ করে নিয়ে গেছিল প্রথমবার, তখন রাবণ এই পুষ্পক রথ ব্যবহার করেছিল। কিন্তু এই পুষ্পক রথের আসল মালিক কিন্তু রাবণ নয়, আসল মালিক হচ্ছেন গে কুবের দেব, ধনকুবের বলা হয় না, তাহলে কুবের দেব হচ্ছেন গে এই পুষ্পকের আসল মালিক। রাবণ ঘটনাচক্রে আশীর্বাদ স্বরূপ হোক বা কিভাবে হোক আমরা জানি না, তিনি এটা পেয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই পুষ্পক রথে করেই সীতাকে হরণ করে এনেছিলেন। এবং সব শেষে আবার এই পুষ্পক রথে করেই কিন্তু রাম, সীতা এবং আরো লক্ষণ সহ আরো প্রধান সব অনেকেই ফিরে গেছিল ভারতে, অর্থাৎ মূল ভূখণ্ডে যুদ্ধ জয়ের পর এই পুষ্পক রথে করেই কিন্তু সবাই আবার ফিরে এসেছিল। এখানে ফেরার দৃশ্যটাই দেওয়া আছে। যাই হোক, তাহলে কি বলছে, তাহলে এটাই যখন আকাশে উড়বে সেটা পুষ্পক রথের কাজ করবে, মানে হেলিকপ্টার, বিমান, বর্তমানের হেলিকপ্টার, ঠিক আছে, বেশ। আর সপ্তডিঙা সাজে সিন্ধু চলে। সিন্ধু মানে এখানে কিন্তু পার্টিকুলার সিন্ধু নদীকে বোঝানো হচ্ছে না, এখানে সিন্ধু মানে সাগর। তাহলে এই ঘোড়া যখন সাগরে নামবে তখন সে কি হবে, সপ্তডিঙা। এই ডিঙার সঙ্গে আবার একটা পুরাণের সংযোগ রয়েছে। মহাভারত পেলে, রামায়ণ পেলে, এইবার আসছে মনসা মঙ্গল কাব্য। আমরা তো করেছি সাহিত্যের ইতিহাসে সঙ্গীত চর্চায় মনসা মঙ্গল। এবার মনসা মঙ্গল কাব্য তোমরা 11 ডিটেলসে পড়েছো। তাহলে সেই মনসা মঙ্গল কাব্যে চাঁদ সওদাগর তার বাণিজ্যের জন্য যে নৌকাটি ব্যবহার করত তাকে বলা হতো সপ্তডিঙা। অ্যাকচুয়ালি 7টা ডিঙির সমাহার, সেখান থেকে সপ্তডিঙা। এবং এই সপ্তডিঙাকে মা মনসা ছলনার দ্বারা ডুবিয়ে দিয়েছিল, চাঁদ সওদাগরের ব্যবসা বাণিজ্যে পুরো একদম ভেঙে দিয়েছিল। মা মনসা তো যেন থেন পুকারেন চাঁদ সওদাগরের কাছে পূজা পেতে চেয়েছিল, না হলে মর্তলোকে সে পূজিত হবে না। শিবের শর্ত ছিল যে তুমি মর্তলোকে তখনই পূজা পাবে যদি চাঁদ সওদাগর তোমাকে পূজা দেয়। হ্যাঁ, পুজো দিয়েছিল, কোন হাতে করে দিয়েছিল জানো, কোন হাতে, স্যার বাঁ হাতে করে দিয়েছিল। এবং চাঁদ সওদাগর এই মা মনসাকে কি বলতে জানো, স্যার কানি মুড়ি চ্যাং মুড়ি কি একটা বলতো, চ্যাংমুড়ি কানি। চ্যাং মুড়ি কানি।
চ্যাংমুড়ি কানি এই নে তোর পুজো বলে বাঁ হাতে করে পুজো দিয়েছিল, ছুড়ে দিয়েছিল। তাহলে দেবতারা কত চক্রান্ত করেছে পুজো পাওয়ার জন্য, বুঝতে পারছো? মানুষ তাহলে শিখবে না? সবই তো ওপর থেকে শিখছে। যাই হোক, তাহলে এই সপ্তডিঙা চাঁদ সওদাগরের সপ্তডিঙা ছিল তার আভিজাত্য, তার গৌরব। ঠিক আছে, সব থেকে পারদর্শী এক বাণিজ্যিক জাহাজ বলতে পারো। তাহলে এটাই যখন সমুদ্রপথে নামবে, এই ঘোড়াই হয়ে উঠবে সপ্তডিঙা। আবার তেপান্তরে হবে পক্ষীরাজ। এই তেপান্তরের শব্দটা তো আমরা রূপকথার গল্পে খুব পেয়ে থাকি। তেপান্তরের মাঠ বলা হয়, হ্যাঁ, মানে বিশাল প্রান্তর, খালি প্রান্তর, খালি মাঠ। তাহলে যখন সেই খালি প্রান্তর আসবে, সেটাই হয়ে উঠবে পক্ষীরাজ। এই পক্ষীরাজ হচ্ছে এক কাল্পনিক ঘোড়া যার ডানা আছে। হ্যাঁ, তোমরা ডানা কাটা পরি পড়েছো, এটা ডানাওয়ালা ঘোড়া। ঠিক আছে, ডানা কাটা পরি না, ডানাওয়ালা ঘোড়া। তবে বেসিক্যালি কিন্তু এটাকে ওই যে পক্ষীরাজটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পুরাণ মতে কার বাহন জানো? পক্ষীরাজ না, ইউনিকর্ন আলাদা জিনিস। ইউনিকর্নের মাথায় সিং থাকে, পক্ষীরাজ আলাদা। কাইন্ড অফ বলতে পারো। বেশ, জানো এটা পুরাণ মতে কার বাহন? হিন্দু পুরাণে বিষ্ণুর বাহন ছিল গরুর। গরুরকে বলা হতো পক্ষীরাজ। বিষ্ণুর বাহন গরুর, এই গরুরই হচ্ছে পক্ষীরাজ। ঠিক আছে, একটা কাল্পনিক ঘোড়া যার ডানা আছে। তাহলে একবার ভেবে দেখো কি ম্যাজিক ঘোড়া, আমরা অবাক হয়ে যাচ্ছি না? একটা ঘোড়ার যে মরুপথে উঠ, আকাশপথে পুষ্পক রথ, সমুদ্রপথে সপ্তডিঙা, আবার তেপান্তরে পক্ষীরাজ। বাস্তবে কি সম্ভব? সম্ভব। তার জন্যই তো কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। কিন্তু বাস্তবেও সম্ভব। এবার কথাটা আসছে থেকে বাস্তবে কি করে সম্ভব এগুলো স্যার? পরের লাইনটা দিয়ে কবি বলছেন, তার নাম রেখেছি বিশ্বাস। এই যে ঘোড়াটা মা আমাকে দিয়েছে, জাদু অশ্ব, তার নাম আমাদের কথক কি রেখেছেন? বিশ্বাস। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কি নাম রেখেছেন? বিশ্বাস। একটা কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং তুমি যদি বিশ্বাস করে নাও যে ওই ঘোড়াটাই আমার উট, ওই ঘোড়াটাই আমার পুষ্পক রথ, ওটাই সপ্তডিঙা, ওটাই পক্ষীরাজ, তাই হবে। বিশ্বাস আমাদেরকে কি দেয়? মনোবল। অর্থাৎ তোমার যদি মনে বল থাকে, তাহলে কোনো অস্ত্র, কোনো শিরস্ত্রাণ, কোনো ধনুক, কোনো কবচকুণ্ডল কিচ্ছুর প্রয়োজন নেই। তোমার বিশ্বাসই তোমাকে মরুপথ, সমুদ্রপথ, তেপান্তরের মাঠ সব কিছুকে পার করে নিয়ে যাবে। তাহলে এই বিশ্বাসের বলেই তুমি যদি বলিয়ান হয়ে উঠতে পারো, সেটাই হয়ে উঠবে তোমার সব থেকে বড় বাহন। তাহলে প্রথম স্ট্যান্ডে আমাদেরকে কি বুঝিয়ে গেল? যে বিশ্বাসই হলো আসল অস্ত্র, যার উপর নির্ভর করে সব কিছু পার করা যায়। 2, এবার দ্বিতীয় আশীর্বাদী অস্ত্রটার নাম বলা হচ্ছে কি? এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। অসি মানে তলোয়ার বা তরবারি, যদি চলিত বাংলায় বলি। এইবার কথা হলো, আমরা তো সবাই জানি যে এই তলোয়ার বা তরবারি ভরা থাকে কোনো শক্ত একটা খাপের ভিতর, বিশেষ করে ইস্পাতের। আমরা দেখেছি না এইভাবে খাপের ভিতর সেই রাজার এরকম করে অস্ত্র ভরে রাখে, আবার এরকম করে বের করে। কিন্তু এই কবিতায় কবি সেই খাপটা কিসের সঙ্গে তুলনা করেছেন? বলেছেন হৃদয়ের খাপ। অর্থাৎ এই যে অস্ত্রটা দেওয়া হচ্ছে, অসিটা দেওয়া হচ্ছে, সেটা কোনো দৃঢ় ধাতু দিয়ে তৈরি খাপে ভরা হচ্ছে না, বরং রাখা হচ্ছে হৃদয়ে। পাশাপাশি সেই অস্ত্রটাকে কি বলা হচ্ছে? মন্ত্রপুত। মন্ত্র, এই জিনিসটা কিন্তু রূপকথায় ভীষণভাবে পাওয়া যায়। পুরাণ মতে বিশ্বাস ছিল যে মন্ত্রের প্রবল জোর আছে। মন্ত্রের দ্বারা, হ্যাঁ, মানে ওই দেখবে বিভিন্ন, তো তোমরা এইসব রামায়ণ মহাভারত দেখে থাকবে, তখনকার দিনে মনি ঋষিরা কি হতো, মানে পান থেকে চুন খুঁজলি সঙ্গে সঙ্গে
ওং বাং চুং ছাং করে দিত, ব্যাস ভস্ম হয়ে যাবি। অভিশাপ তাদের মুখে লেগেই থাকতো। হ্যাঁ, মানে ভগবানের আশীর্বাদে একটু ক্ষমতা পেয়েছে, ওরা সবগুলোকে অভিশাপ বানিয়ে দিত। তাহলে মন্ত্রের কিন্তু ভীষণ জোর ছিল। এখন আমাদের এই যে রাজপুত্র, তার কাছে যে অস্ত্র আছে সেটাও মন্ত্রপুত, তার মানে ভীষণ শক্তিশালী অস্ত্র সে। শানিত ইস্পাত খণ্ড, এবং সেই অস্ত্রটা কিসের তৈরি? একেবারে শানিত ইস্পাত খণ্ডের। শানিত মানে শান দেওয়া। তোমরা যদি ইউলিসিসে পড়েছিলে, রাস্ট আনবার্নিশড, জং মানে শান না দিলে জং পড়ে যায়, সেই শান দেওয়া অর্থাৎ ধার করা। ইউলিসিসের অস্ত্র ছিল, মানে ইউলিসিস যে অস্ত্রের কথা বলেছে সেটা ধার না দেওয়া, আর এখানে একেবারে শানিত অস্ত্র, ধার করা ইস্পাত খণ্ড। এবং এই অস্ত্রটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এটা কেমন? অভঙ্গুর। এবার কথক বলল, আমি সেই অস্ত্রটার কি নাম রেখেছি জানো? ভালোবাসা। তাহলে এই অস্ত্র কোনো বস্তুগত অস্ত্র নয়, এটা হলো ভালোবাসা। হ্যাঁ, এই গোটা মানব দুনিয়ার সব থেকে বড় অস্ত্রটা কি? সেটা হলো ভালোবাসা। কারণ ভালোবাসার দ্বারাই কিন্তু সব কিছুকে জয় করা যেতে পারে। হ্যাঁ, সর্বত্র ভালোবাসা খাটে না, সেটা ঠিক কথাই, কিন্তু ভালোবাসার দ্বারা জয় করা যায় না এমন কিছু না। পরম শত্রুকেও ভালোবাসার দ্বারা জয় করা যায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই যে রাজপুত্র, সে দিগ্বিজয়ে নেমেছে, কিন্তু তথাকথিত বাকি রাজপুত্রদের মতো যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নয়। তার কাছে কেবল দুটো অস্ত্র রয়েছে, এক বিশ্বাস, দুই ভালোবাসা। তার বিশ্বাস আছে সে সকলকে ভালোবাসার দ্বারা জয় করতে পারবে, আর এই প্রত্যয় নিয়ে, এই আশা নিয়ে সে দুনিয়ার দিগ্বিজয়ে নেমেছে। এবং সব শেষে একটা কথা বললেন কবি, কি বললেন? নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দিকে। এই যে উক্তিটা, এইটা হচ্ছে কি কবির আত্মবিশ্বাস বলতে পারো, বা আত্মপ্রত্যয় যাকে বলা হচ্ছে। এটা কবির একটা আত্মবিশ্বাস। কি বিশ্বাস? কবি বা কথক কি বলছেন? আমি নিশ্চিত পৌঁছাবো, অর্থাৎ এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তুমি ভাবতে পারো যে হ্যাঁ হয়তো পৌঁছাবো, না, হয়তোর কোনো চান্স নাই, নিশ্চিত। কোথায় পৌঁছাবেন? সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। শব্দগুলো ভাঙতে হবে। তৃষ্ণাহর অর্থাৎ তৃষ্ণাকে হরণ করেছে যে, হরণ মানে মেটানো, এক্ষেত্রে তৃষ্ণা মেটায় যা, অর্থাৎ পিপাসা মেটায় যা, সেই রকম খরজুরের দ্বীপে। খরজুর মানে আমরা যাকে ওই খেজুর বলি, খেজুর, সেই খেজুরের দ্বীপে আমি পৌঁছাবো। এতক্ষণ তো সব চলছিল ঠিকঠাক, হঠাৎ করে থাকতে একটা কবি কেন শেষে বলে উঠলেন সেই তৃষ্ণা নিবারণকারী খেজুরের দ্বীপে পৌঁছাবো? এবার কি করে খেজুরের দ্বীপ কি করে তৃষ্ণা নিবারণ করতে পারে? এই খেজুরের দ্বীপ যে সে দ্বীপ নয়, এই খেজুরের দ্বীপ বলতে মরুদ্যানকে বোঝানো হয়েছে। মরুভূমি আমরা সবাই জানি, মরুভূমির মাঝে মরুদ্যান বা ওয়েসিস যাকে বলা হচ্ছে ইংরেজিতে, সেটা কি? চরম কষ্টের পর পরম প্রাপ্তি। তাহলে এখানেও কবি বোঝাতে চাইলেন যে এই দিগ্বিজয়ের যুদ্ধে নামার পর আসল শান্তি কোথায়, বা পরম শান্তি কোথায়? সকলকে ভালোবেসে জয় করার মধ্যে। অস্ত্র দিয়ে যুদ্ধ করে জয় করার মধ্যে আসল দিগ্বিজয় ঘটে না। সকলকে ভালোবেসে বিশ্বাসের দ্বারা জড়ো করাই হলো আসল যুদ্ধের জয়। মরুভূমির মধ্যে হেঁটে যাওয়ার পর মরুদ্যানের কাছে পৌঁছানোটা যেমন একজন পথিকের কাছে একটা বড় জয়ের সমান, তেমনি প্রকৃত যোদ্ধার কাছে যুদ্ধ নয়, ভালোবাসার দ্বারা জয় করাটাই হলো আসল জয়ের সমান। তাহলে কবির বিশ্বাস যে আমিও একদিন সেই পথিক যেমন পরম শান্তি খুঁজে পায় মরুদ্যানের মাঝে, আমিও একদিন পরম শান্তি খুঁজে পাবো আমার জীবনে, অর্থাৎ আমিও একদিন দিগ্বিজয় করব, তবে রক্ত ঝরিয়ে নয়, ভালোবাসার দ্বারা। তাহলে এই গোটা কবিতাটা আমাদের কাছে কিসের বর্ণনা দিচ্ছে? গোটা কবিতাটা হলো একটা সম্প্রীতির বর্ণনা,
যেখানে কবি দেখাচ্ছেন যে যুদ্ধ নয়, শান্তির মাধ্যমে দিগ্বিজয় ঘটাতে হবে। রূপকথার রাজপুত্ররা যুদ্ধ করে দিগ্বিজয় করেছেন, কিন্তু বর্তমানের দিনে দাঁড়িয়ে আমাদের উচিত নয় কখনোই যুদ্ধের দ্বারা দিগ্বিজয় করা। ব্যাস, সিম্পল, এতটুকুই, এবং এনাফ ফর দিস পোয়েম। ওয়ার্ড মিনিংগুলো বেশি করে মনে রাখতে হবে, যে এখানে কোন কোন শব্দের প্রয়োগগুলো করা হচ্ছে। আচ্ছা, এই যে সরঞ্জামগুলো, পক্ষীরাজ, মরুভূমিতে উঠ, সপ্তডিঙা এদিক ওদিক হয়ে গেছে, হ্যাঁ, উথাল পাতাল হয়ে গেছে শব্দটা, বেশ, যাই হোক। আচ্ছা, আর কবির বিশ্বাস, এই যে আত্মবিশ্বাস যে আমি পারবই একদিন ওখানে পৌঁছাতে। কোথায় পৌঁছাতে? এই যে দেখো, মরুদ্যান, খেজুর গাছ, মরুভূমিতে খেজুর গাছ মানে কি? যেখানে জল আছে সেখানেই তো গাছ জন্মাবে গো। তাহলে খেজুরের দ্বীপে পৌঁছানো মানে জলের কাছে পৌঁছানো, পরম শান্তির কাছে পৌঁছানো। প্রতীক খেজুর গাছ, অর্থ তৃষ্ণার্তের কাছে এক খবুক জলের হ্রদ। চূড়ান্ত প্রাপ্তি কি? শান্তির শীতল ছায়া বা মৃত্যু পরবর্তী বিশ্রাম। এখানে মৃত্যু পরবর্তী বিশ্রাম না, শান্তির শীতল ছায়াটাকেই ধরবে। তাহলে শেষে কি হলো? দিগ্বিজয়ের শেষে রাজ সিংহাসন নয়, বরং পরম শান্তিই কাম্য। সিংহাসন দখলের মধ্যে রাগ মানে দিগ্বিজয় নেই, শান্তিই হচ্ছে কে দিগ্বিজয়। কবিতার মূল বক্তব্য কি? শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তিই হলো আসল শক্তি বা শ্রেষ্ঠ। আত্মবিশ্বাস ও ভালোবাসা দিয়েই বিশ্বজয় সম্ভব। কবিতাটি মানুষের অদম্য চেতনার জয়গান গায়। ব্যাস, এটাই হচ্ছে কি এই কবিতার মূল বক্তব্য, এবং যাই প্রশ্ন পড়ুক সব উত্তর দিতে পারে। বিশেষত এই কবিতা থেকে ওয়ার্ড নোটগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ ওই যে ক্রম বা সিকোয়েন্সগুলো আছে, কি কি নেই, কি কি আছে, আশীর্বাদ দুটো কি ছিল, তাদের কবি কি নাম দিয়েছিলেন, এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি ওয়ান লাইনার করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পাবে। আচ্ছা, একবার দেখিয়ে নিই চট করে। প্রথমেই দিগ্বিজয়ের রূপকথার মূল ভাব ও ব্যাখ্যা। এই দেখো, জীবন যুদ্ধের প্রস্তুতি, কি কি নেই দেখো, আমি এখানে পরপর 3টে পয়েন্ট করে দিয়ে দিয়েছি। এই যে নেই দেখো কোনো কবচ কুণ্ডল, ঠিক আছে, তারপর আছে নেই কোনো ধনুক বা ধনু তুনির, ঠিক আছে, নেই কোনো শিরস্ত্রাণ। একদম পরপর 3টে যেগুলো নেই সেগুলো পরপর দিয়ে দিয়েছি। তারপরে বলা হয়েছে দেখো, প্রথম আশীর্বাদ কি ছিল? বিশ্বাস। দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? ভালোবাসা। ঠিক আছে, যদিও আশীর্বাদের নাম দুটো আলাদা, দুটো আমি এখানে ওই জন্য আরো হাইলাইট করে দিয়েছি। প্রথম সরঞ্জাম হচ্ছে জাদু অশ্ব, ঠিক আছে। এই বহুরূপী জাদু অশ্বের আসল নাম বিশ্বাস, অর্থাৎ কবি কি নাম দিয়েছিলেন? বিশ্বাস, ঠিক আছে। প্রথম সরঞ্জাম হচ্ছে কি জাদু অশ্ব, তার নাম দিয়েছিলেন বিশ্বাস। দ্বিতীয় সরঞ্জামটি হচ্ছে মন্ত্রপুত অসি, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ, বেশ। দ্বিতীয় সরঞ্জামটা কি? এই যে মন্ত্রপুত অসি বা তলোয়ার। এর নাম কি দিয়েছে? এই কাল্পনিক তলোয়ারটা কবি নাম রেখেছেন ভালোবাসা। এই কথাটা আমি ভীষণভাবে খেয়াল রাখবো, কারণ এখান থেকে খুব কোয়েশ্চেন পড়ে। কি ছিল, কি নাম দিয়েছিল, এই দুটো যেন ভুলিয়ে না যায়, ঠিক আছে। বাদ বাকি সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, দেখবে এখানে। প্রথমত কবিতাটা নিয়ে এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। তারপরে এখানে দেওয়া আছে তোমার কবি এবং কবি পরিচিতি, সবটা আলাদা করে দিয়ে দেওয়া আছে পুরোটাই। আর কবিতার বিষয়বস্তু, প্রেক্ষাপট, আর প্রথম সরঞ্জাম, দ্বিতীয় সরঞ্জাম ধরে ব্যাখ্যা আর গন্তব্য, এগুলো পড়লে এর বাইরে আর কিছু থাকবে না। এখান থেকে সব কোশ্চেন পেয়ে যাবে। সুতরাং এই পিডিএফটা পেয়ে যাবে এবং একটা প্রিন্ট আউট করে নিও, কাজ মিটে যাবে। ধর্ম থেকেও দিয়ে দিয়েছিলাম, ধর্মের কাজ হয়ে গেছে। এরপর দিগ্বিজয়ের রূপকথা। কবিতা দুটো খুবই ছোট ছোট কবিতা আছে। অনেকে এই দিগ্বিজয়ের রূপকথাকে নাকি ভীষণ শক্ত একটি কবিতা বলে অভিহিত করছে, যেটা ভীষণভাবেই নয়। খুবই সাধারণ একটি কবিতা, এবং একবার দুবার ভালো করে মন দিয়ে পড়লেই হয়ে যায়।